হ্যালো রাবার্স, ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি। ক্লাস 12 সেমিস্টার পরে আজ একটা মোস্ট রিকোয়েস্ট প্রশ্ন তোমাদের মাঝে আলোচনা করব। হ্যাঁ, পূর্ণিমা মণ্ডল, অমিত বিশ্বাস থেকে শুরু করে প্রত্যেকেই একটা প্রশ্নের উত্তর তোমরা জানতে চেয়েছো। কি প্রশ্ন? যে দাদা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা নেহেরু মহালানবিশ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। তোমাদের একটা প্রশ্ন আগেই ক্লিয়ার করে নি। দেখো, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাই কিন্তু আমাদের নেহেরু মহালানবিশ পরিকল্পনা। কেন বলা হয় চলো একটু দেখে নিই। আর এই যে পরিকল্পনার কেন প্রয়োজন হয়েছিল, দেখো হালকা করে একটু ডিটেলস বলে দিই। এটা যদি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে সেক্ষেত্রে একটু লিখতে পারো, দ্বিতীয় ক্ষেত্রে লিখতে পারো, ইচ্ছা করে তৃতীয়ত লিখতে পারো। দেখো একটু জাস্ট একটু আলোচনা করে দিই তোমাদের মাঝে। চলো দেখো, এই পরিকল্পনার কেন প্রয়োজন হলো। দেখো, ভারত সদ্য স্বাধীনতা লাভ করেছে। ভারতের অর্থনীতি দিক থেকে অনেকটা পিছিয়ে পড়েছে, কেননা ব্রিটিশরা কি করেছে, তার দীর্ঘ শোষণের মাধ্যমে ভারতবর্ষকে যখন ভারতীয় বর্ষ অর্থাৎ জওহরলাল নেহেরু দায়িত্বে ছেড়ে দিয়ে গেল, তখন ভারতের অর্থনীতি কিভাবে চলবে এই নিয়ে জওহরলাল নেহেরু কি করলো, একটু চিন্তায় পড়ে গেল। তখন তিনি রাশিয়ায় গেলেন। রাশিয়ায় যেয়ে দেখতে পারেন যে রাশিয়ার অর্থনীতি সম্পূর্ণ সমাজতান্ত্রিক, অর্থাৎ সম্পূর্ণ সরকারের উপর নির্ভর করে। তারপরে তিনি গেলেন আমেরিকা। আমেরিকা যেয়ে তিনি দেখতে পারলেন যে আমেরিকার অর্থনীতি ক্যাপিটালিজম অর্থাৎ পুঁজিবাদী। তারপরে তিনি ভারতে চলে আসলেন। তিনি চিন্তা করলেন যে আমার অর্থনীতি যদি রাশিয়ার মতো হয় তাহলে আমার সরকার কিভাবে চলবে। তারপরে তিনি চিন্তা করলেন আমার অর্থনীতি যদি আমেরিকার মতো হয় তাহলে আমার জনগণ কি করে চলবে। তো এই দুই মিক্সিং করে তিনি বুঝতে পারলেন বা তিনি একটা নতুন মডেল তৈরি করলেন। তো আমাদের ভারতের অর্থনীতি হবে কি, মিশ্র অর্থনীতি, অর্থাৎ এখানে সমাজতান্ত্রিক এবং পুঁজিবাদী দুইয়ের মিশ্রণই থাকবে। তো সেই পরিকল্পনা অনুযায়ী তিনি চিন্তা করলেন যে আমাদের ভারতবর্ষের অর্থনীতিকে যদি আগামীতে শক্ত করতে হয় তাহলে কি করতে হবে, আমাদের অবশ্যই একটা প্ল্যানিং করতে হবে। অর্থাৎ আজকে আমাদের পরীক্ষা যদি 12 তারিখ হয়, আমাদের অবশ্যই একটি প্ল্যানিং করা দরকার যে কোন বইটা কখন পড়বো, কিভাবে পড়বো, তবেই তো আমাদের পরীক্ষাটা ভালো হবে। ঠিক জওহরলাল নেহেরু চিন্তা করেছিলেন যে আমরা যদি 5 বছর পর পর একটা প্ল্যানিং করি এবং এই 5 বছরের ভিতরে এই উদ্দেশ্যটা পূর্ণ করার চেষ্টা করতে পারি, তাহলে আমাদের ভারতের অর্থনীতি চাকা আস্তে আস্তে গড়বে এবং ভারত একসময় অর্থনীতি কি হবে, ঘুরে দাঁড়াবে। তো সেই অনুযায়ী আমরা জানি প্রথম যে পরিকল্পনা পাশ হয় 1951 থেকে কত, 1951 থেকে 56। দ্বিতীয় যে পরিকল্পনা পাশ হয় 1956 থেকে কত, 61। তো দেখো এই যে আমরা যে পরিকল্পনা আজকে আলোচনা করব 1956 থেকে 61। এবার তুমি আমরা বলি এর নাম নেহেরু মহলানবিশ কেন হলো, নেহেরু মহলানবিশ কেন হলো। দেখো মহলানবিশ কেন হলো, দেখো মহলানবিশ প্রশান্ত চন্দ্র মহলানবিশ, প্রশান্ত এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা মডেল তৈরি করে, রূপরেখা তৈরি করে যে আগামী 5 বছর আমাদের এই অর্থনীতিটা এইভাবে চলবে বা আমাদের এই প্ল্যানিং এর উপর আমরা কাজ করব। তো ইনি যে মডেলটা তৈরি করেন, সেই মডেলটা তৈরি করার পরে আমাদের নেহেরু তার কিছু কি করেন, সংশোধন করেন। নেহেরু কি করেন, কিছুটা সংশোধন করেন। তো ব্যাপার আছে, দেখো তাহলে তুমি একটু কি বুঝতে পারলে যে এই যে মডেলের এখানে প্রধানত হাত ছিল কার, প্রশান্ত মহলানবিশের, এবং দ্বিতীয় কার হাত ছিল, নেহেরু। তো দুইজনে মিক্সিং করে এর নামটা হলো কি, নেহেরু মহলানবিশ পরিকল্পনা। এবং এর উদ্দেশ্য কি ছিল, এর হ্যাঁ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল শিল্পের উপরে জোর দেওয়া। কি শিল্প, ভারী শিল্প এবং কুটির শিল্পের উপরে। কেননা দ্বিতীয় পঞ্চবার্ষিকীতে বুঝতে পেরেছিল যদি শিল্পের উপরে জোর দেওয়া যায় এবং শিল্পটাকে এগিয়ে নেওয়া যায় তাহলে ভারতের অর্থনীতির চাকা অবশ্যই ঘুরবে। চলো দেখা যাক দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা তোমাদের সেই কোয়ারি প্রশ্ন নেহেরু মহলানবিশ পরিকল্পনা। চলো দেখা যাক কি আছে। দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ভারতের পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহলানবিশ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা রূপরেখা বা মডেল তৈরি করেন। তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু কিছু সংশোধনের পর এই রূপরেখার প্রয়োগ করেন, তাই এই পরিকল্পনা নেহেরু মহলানবিশ পরিকল্পনা নামে পরিচিত। বুঝতে পারলে কি বললাম, নেহেরু, নেহেরু প্লাস প্রশান্ত বা মহলানবিশ সমান সমান নেহেরু মহলানবিশ পরিকল্পনা। চলো সময়কাল কত আমরা একটু আগে দেখাচ্ছি, 56 থেকে 61 দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা নেহেরু মহলানবিশ পরিকল্পনা। দেখো উদ্দেশ্য কি ছিল, আমি একটু আগে বলছি ভারী শিল্পের উপরে, এই পরিকল্পনা ভারী শিল্পের উপরে জোর দেওয়া হয়। 2 ক্ষুদ্র কুটির শিল্পের উপর বিকাশ ঘটানো হয়। 3 দ্রুত শিল্পায়নের উপর দৃষ্টিপাত করা হয়। মেইন ফোকাস বা টার্গেট ছিল কিসের উপরে, শিল্পের উপরে। দেখো 4 অর্থনৈতিক ক্ষমতা বন্টনের ভারসাম্য প্রতিষ্ঠা করা এবং আমাদের 5 জলবিদ্যুৎ প্রকল্প লৌহ ইস্পাত শিল্পের বিকাশ ঘটানো। কত সময় লাগবে এই প্রশ্ন পড়তে, কত সময় লাগবে আমাকে সেটা একটু বলো।
পরীক্ষা স্টার্ট 12 তারিখ থেকে, রাষ্ট্রবিজ্ঞান মেবি 18 তারিখের পরে। তো এখনো যে সময় আছে, তুমি যদি প্রতিটা ক্লাস রেগুলার করো তাহলে তোমার রেজাল্ট অবশ্যই ভালো হবে। চলো লেগে থাকবে হ্যালো টপার্সের সাথে, প্রত্যেকটা প্রশ্নের সমাধান নিয়ে আসবে তোমার জন্য। চলো দেখা যাচ্ছে কি আছে গুরুত্ব। কিছু ব্যর্থতা সত্ত্বেও দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্ব ছিল অপরিসীম। উদাহরণস্বরূপ, একে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে দেখো, যেহেতু শিল্প নিয়ে আলোচনা, অবশ্যই শিল্প গড়ে উঠবে। দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লায় ইস্পাত কারখানা নির্মিত হয়। 2, এই পরিকল্পনার শক্তি উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পায়। 3, ভারী শিল্প ও শিল্প প্রযুক্তির অগ্রগতি ও সন্তোষজনক পারবে তো। 4, অন্তত 90 লক্ষ মানুষের কর্মসংস্থান হয়। আরে ভাই, শিল্প হয়েছে, ভারী শিল্প, ইস্পাত ছিল, লোহা শিল্প, আর কর্মসংস্থান তো হবেই। প্রত্যেকটা জিনিস, লোহা ইস্পাত শিল্প কারখানায় অবশ্যই শ্রমিক দরকার। তো কত মানুষ কর্মসংস্থান পেয়েছিল? 90 লক্ষ মানুষ। 5, বিদ্যুৎ উৎপাদন, রেল, সড়ক পরিবহন, জাহাজ ও বিমান চলাচল প্রভৃতি ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি ঘটে। চলো, এই ছিল মহানিমিষ পরিকল্পনার গুরুত্ব এবং লক্ষ্য বা উদ্দেশ্য। চলো, তোমার প্রশ্নটা কেমন লাগলো? তোমার কি এই প্রশ্নের আর সমাধান সমস্যা আছে? হ্যাঁ, আর কোন প্রশ্নে তোমার সমস্যা আছে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাও। আমরা অবশ্যই তোমাদের নাম ধরে ধরে এবং প্রত্যেকটা প্রশ্নের অবশ্যই আনসার করবো। হ্যাঁ, একটাই কথা দিতে হবে কিন্তু, অবশ্যই তোমার রেজাল্ট ভালো আসছে। যে সমস্যা আছে তুমি আমাদের হ্যালো টপার্সে বলো, প্রত্যেকটা প্রশ্নের সমাধান তোমাকে দেবো। কিন্তু হ্যাঁ, একটাই কথা দিতে হবে, একটাই চ্যালেঞ্জ তোমাকে অবশ্যই গ্রহণ করতে হবে। হ্যাঁ দাদা, রেজাল্ট ভালো করবো, তাহলে তোমাদের পাশে আমরা অবশ্যই থাকবো। ধন্যবাদ।